বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবং প্রিয় অভিভাবকরা। সনগা বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে আমি অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমরা জানি কোভিড-19 মহামারীর কারণে সারা বাংলাদেশে বিদ্যালয় কার্যক্রমগুলো বন্ধ আছে। এই বিদ্যালয় কার্যক্রম বন্ধ থাকার কারণে আমাদের শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হচ্ছে, আমরা সবাই জানি। এই ক্ষতিকে ফুসিয়ে দেওয়ার জন্য আমরা বিদ্যালয়ের শিক্ষকরা অনলাইনের মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি। তো অভিভাবকদের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে এই শ্রেণীগুলা বা ক্লাসগুলাকে দেখাবার জন্য বা যাতে দেখে সে বিষয়ে উদ্বুদ্ধ করবে, আর তারা যাতে পড়ালেখায় আগ্রহ জন্মাতে পারে সে ব্যাপারে আপনি একটু তদারকি করবেন। তারা যদি এই ক্লাসগুলো দেখে সামান্যতম উপকৃত হয় তবে আমরা আমাদেরকে সার্থক মনে করব। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি এখন ক্লাস শুরু করছি। চলো আমরা ক্লাস শুরু করি। আমি মোহাম্মদ রবিউল আলম রিপন, সহকারী শিক্ষক, সনগা বালিকা উচ্চ বিদ্যালয়, সোনামুড়ি, নোয়াখালী। আজকে আমি প্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের 4 ও 5 পাঠ নিয়ে আলোচনা করব। তো তোমরা তোমাদের এই বিষয় এই টপিকটির জন্য তোমাদের প্রয়োজনীয় মেন বুক, খাতা ও কলম নিয়ে মোবাইল ফোন অথবা ল্যাপটপের সামনে বসে পড়ো। তোমাদের যেখানে মনে হবে যে তোমাদের নোট করা দরকার সেখানে তোমরা নোট করে নিবে। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা পরবর্তী সময় তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা ছবি দেখতেছি যেখানে শিক্ষার্থীদেরকে আনন্দিত দেখাচ্ছে। কেন আনন্দিত দেখাচ্ছে? হ্যাঁ, তোমরা অনেকে ধারণা করতেছো ঠিকই যে তারা তাদের ভালো ফলাফল অথবা অন্য কোনো কারণে আনন্দিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিচের একটা ছবি দেখতেছি। এখানে এই ছবিতে দেখা যাচ্ছে যে সবাইকে খুবই মর্মাহত। কেন মর্মাহত? হ্যাঁ, তারা হয়তো বা তাদের প্রিয়জন হারানোর কারণে মর্মাহত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের শ্রেণীগুলোতে বহুকোষী জীবের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। বহুকোষী জীবের টিস্যু, অঙ্গ ও তন্ত্রে ভিন্ন ভিন্ন গঠন পরিলক্ষিত হয়। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অগণিত কোষের বিচিত্র কর্মকাণ্ড হয়। এই কর্মকাণ্ডের মধ্যে যোগসূত্র রক্ষা ও বাইরে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য দ্রুত যোগাযোগ করার প্রয়োজন হয়, যার ফলে তোমরা কারো আনন্দে আনন্দিত হও, তোমার ভালো ফলাফলে তুমি আনন্দিত হও, তো তোমরা কারো দুঃখে তোমাদের কান্না পায়। আর এই সকল কাজগুলা কর্মকাণ্ডের কোনো উদ্দীপকের কার্যকারিতার ফলে হয়। এখন উদ্দীপকের যে এই কার্যকারিতার জন্য তাদের দেহে উদ্দীপনা তৈরি করতে হয়। তো উদ্দীপনা তৈরির জন্য আমাদের মানব দেহে বা প্রাণী দেহে এক ধরনের তন্ত্র কাজ করে। তো আমার এখানে আমরা বোর্ডে 2 ধরনের তন্ত্র দেখতেছি। প্রথম যে তন্ত্রটা দেখতেছে সেটা হচ্ছে পরিপাক তন্ত্র, আর দ্বিতীয়টা হচ্ছে স্নায়ুতন্ত্র। তাহলে তোমরা যদি একটু খেয়াল করো, হ্যাঁ, আমরা যে তন্ত্র উদ্দীপনাটা বহন করে আমাদের বা প্রাণীদেহের সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্নায়ুতন্ত্র। তো শিক্ষার্থীরা, স্নায়ুতন্ত্র এই পাঠ শেষে তোমরা যে জিনিসগুলা জানতে পারবে সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের ধারণা বর্ণনা করতে পারবে, স্নায়ুকোষের গঠন ব্যাখ্যা করতে পারবে, স্নায়ুকোষের কাজ ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা ফুটবল ম্যাচের কিছু অংশ দেখতেছি, কিছু মুহূর্তের অংশ দেখতেছি। এখানে গোলরক্ষক কি করছে? হ্যাঁ, গোলরক্ষক বলটিকে ধরার জন্য লাফ দিচ্ছে। তাহলে বলতো বিপক্ষ দলের বিপক্ষ দলের খেলোয়াড় কি করছে? হ্যাঁ, বিপক্ষ দলের খেলোয়াড় বলটিকে কিক দেওয়ার জন্য দৌড়ে এসে কিক দিচ্ছে। এখন তোমরা যদি একটু ভালো করে
চিন্তা করো তাহলে বলতে পারো এখানে উদ্দীপকটা কি, যার কারণে বিপক্ষ দল এবং গোলরক্ষক দুইজনেই কিন্তু তাদের কাজগুলো পরিচালনা করছে। হ্যাঁ, এখানে উদ্দীপকটা তাহলে হচ্ছে বল, উদ্দীপকটা বল। এখন তাহলে বলো তো গোলরক্ষক কি উদ্দীপকের উদ্দীপনায় সাড়া দিচ্ছে? হ্যাঁ, গোলরক্ষক এই যে উদ্দীপকের উদ্দীপনায় সে কি করছে, সাড়া দিচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে উদ্দীপনায় সাড়া দিতে তাহলে কোন তন্ত্র সাহায্য করে? তোমরা অনেকে ধারণা করে নিছো ঠিকই যে উদ্দীপনায় সাড়া দিতে সাহায্য করে স্নায়ুতন্ত্র। তাহলে এখন স্নায়ুতন্ত্রটা কি? আমরা যে স্নায়ুতন্ত্র বারবার বলতেছি, স্নায়ুতন্ত্রটা কি? তো স্নায়ুতন্ত্র আমি এখন তোমাদের বলবো, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে এটা নিয়ে নিবে অথবা নোট করে নিবে। আর তাহলে স্নায়ুতন্ত্রটা হচ্ছে বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন, উদ্দীপনায় উপযুক্ত সাড়া প্রদান করে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে যে তন্ত্র, তাকে স্নায়ুতন্ত্র বলে। আমি আবার বলছি, বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন, উদ্দীপনায় উপযুক্ত সাড়া প্রদান করে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে যে তন্ত্র, সেটাকে স্নায়ুতন্ত্র বলে। তো এই স্নায়ুতন্ত্রের সংজ্ঞাটা তোমরা নোট করে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে মস্তিষ্ক দেখতে পাচ্ছি। স্নায়ুতন্ত্রের প্রধান অংশটা হচ্ছে মস্তিষ্ক। উন্নত মস্তিষ্কের কারণে মানুষ সৃষ্টি সেরাজীব হিসেবে পরিগণিত হয়। আর এই মস্তিষ্কে বিশেষ ধরনের কোষ দ্বারা, অগণিত কোষ দ্বারা গঠিত। এই কোষগুলাকে স্নায়ু কোষ বলে। তোমরা এখানে ভিডিওতে দেখতেছো, এই কোষগুলাকে বলা হয় স্নায়ু কোষ। আর এইগুলা বিশেষ ধরনের কোষ, এবং অগণিত স্নায়ু কোষ দেখা যাচ্ছে। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকারী এই একক হচ্ছে স্নায়ু কোষ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা যে মস্তিষ্কে অগণিত কোষ, বিশেষ ধরনের কোষ দেখছি, সেগুলো হচ্ছে এই স্নায়ু কোষটা। এখন তাহলে চিত্রের এই কোষটি কোথায় পাওয়া যায়? এই চিত্রের কোষটা যেটা আমরা স্নায়ু কোষ বলতেছি, সেটা প্রাণীদেহে পাওয়া যায়। আর এটা মানবদেহের দীর্ঘতম কোষ, সবচেয়ে বড় যে কোষ, সেটা হচ্ছে স্নায়ু কোষ মানবদেহে। এখন প্রিয় শিক্ষার্থী, তাহলে চিত্রে এই স্নায়ু কোষের কয়টি অংশ? তোমরা এখানে চিত্রের মধ্যে দুইটা অংশ দেখতেছো। প্রথম যে অংশটা, সেটা হচ্ছে কোষ দেহ। ভালো করে খেয়াল করো, এই যে শাখা প্রশাখাগুলা না, এখানে যে গোল করে যে অংশটা দেখা যায়, শুধু গোল করে, সেটাকে বলা হয় কোষ দেহ। আর এই যে কোষ দেহের চারপাশে যে শাখা প্রশাখা আর লম্বা করে যে অংশটা আছে, সেটাকে বলা হয় প্রলম্বিত অংশ। তাহলে স্নায়ু কোষের দুইটা অংশ, একটা হচ্ছে কোষ দেহ আর দুই নাম্বারটা হচ্ছে প্রলম্বিত অংশ। এখন শিক্ষার্থীরা, আমরা এই যে অংশটা দেখতেছি, এই যে নিউরনের প্রধান, এটা হচ্ছে নিউরনের প্রধান অংশ। তাহলে এটা কি? হ্যাঁ, এই যে অংশটা দেখতেছি, এটা হচ্ছে কোষ দেহ, এটা হচ্ছে কোষ দেহ। তাহলে নিউরনের প্রধান অংশটা হচ্ছে কোষ দেহ। এখন আমরা কোষ দেহ সম্পর্কে জানবো। তো এই যে নিচের চিত্রে সব কোষ দেহগুলো কি একই আকৃতির? আমাদের অনেকের ধারণা হতে পারে যে কোষ দেহ হয়তো বা গোলাকার। না, মনে রাখবে যে কোষ দেহ নক্ষত্রাকার, ডিম্বাকার ও গোলাকার আকৃতির হয়। তাহলে কোষ দেহ দেখতে কি রকম আকৃতিটা? নক্ষত্রাকার, ডিম্বাকার, গোলাকার। প্রিয় শিক্ষার্থীরা, এবার কোষ দেহ কি কি দিয়ে গঠিত? আমরা যদি একটা সাধারণ প্রাণী কোষের সাথে মিল করাই, তাহলে কোষ দেহ এই অংশটাকে আমরা প্রাণী কোষের বলি কোষ আবরণী। তাহলে কোষ দেহ কোষ আবরণী। তারপরে এই অংশটাকে বলি নিউক্লিয়াস, এটাকে বলি আমরা কি? নিউক্লিয়াস। তাহলে কোষ দেহ নিউক্লিয়াস। আর এটা যে এই অংশটাকে বলা হয় কোষের সাইটোপ্লাজম। তাহলে কোষ দেহ মানে স্নায়ু কোষের যে কোষ দেহটা, সেটা প্রথমে কোষ আবরণী, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম
দিয়ে গঠিত। আমি তোমাদের আবার কোষদেহ সম্পর্কে একটু বলি। কোষদেহ হচ্ছে নিউরনের প্রধান অংশ। এই কোষদেহ নক্ষত্রাকার, ডিম্বাকার ও গোলাকার আকৃতির হয়ে থাকে। এই কোষদেহ কোষ আবরণী, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দ্বারা গঠিত। এখন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বলতো এরা কি অন্যান্য কোষের মতো বিভাজিত হয়? আমরা কোষ বিভাজনে বিজ্ঞান বই অষ্টম বিজ্ঞানের আমরা কোষ বিভাজন অধ্যায়তে আমরা জানছিলাম যে একটা কোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক কোষ উৎপন্ন হয়। তাহলে বলতো এই যে স্নায়ু কোষ যেটা আছে এটা কি বিভাজিত হয়? মনে রাখবে যে এটা খুবই মনে রাখার বিষয়, স্নায়ু কোষ বিভাজিত হয় না। তাহলে কেন বিভাজিত হয় না? আমরা জানি প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে। এই সেন্ট্রিওলের কারণে প্রাণী কোষ বিভাজিত হয়, কিন্তু স্নায়ু কোষে সেন্ট্রিওল থাকে না, আর এজন্য স্নায়ু কোষ বিভাজিত হয় না। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চিহ্নিত অংশগুলা একটু ভালো করে খেয়াল করে দেখে বলো তো কোথা থেকে উৎপন্ন হয়েছে? হ্যাঁ, তোমরা অনেকে ধারণা করে নিচ্ছ ভালো করে। যদি খেয়াল করো, এইগুলা এই যে কোষ দেহ আছে, এই কোষ দেহের চারদিক থেকে উৎপন্ন হয়েছে। এগুলা কোষ দেহের চারদিক থেকে উৎপন্ন হয়েছে। এখন কোষ দেহ থেকে উৎপন্ন এই শাখা প্রশাখাকে কি বলে মনে আছে তোমাদের? হ্যাঁ, 2 নম্বর যে অংশটা বলছিলাম আমরা, প্রলম্বিত অংশ। তাহলে কোষ দেহের এই যে উৎপন্ন শাখা প্রশাখাগুলোকে বলা হয় প্রলম্বিত অংশ। এখন তাহলে শিক্ষার্থীরা, চিত্রে কত ধরনের প্রলম্বিত অংশ দেখতে পাচ্ছ তোমরা? তোমরা যদি দেখো, চিত্রের মধ্যে দেখা যাচ্ছে 2 ধরনের প্রলম্বিত অংশ। এই যে প্রথম এই অংশটা দেখতেছো, চিহ্নিত অংশটি কিসের মতো? এই চিহ্নিত অংশটি লম্বা সুতার মতো। এটা লম্বা সুতার মতো। আর চিহ্নিত অংশটির নাম অ্যাক্সন। এই যে লম্বা সুতার মতো দেখা যায়, এটা হচ্ছে অ্যাক্সন। এটা কোষ দেহ থেকে উৎপন্ন হয়। স্নায়ু কোষে, একটা স্নায়ু কোষের একটি মাত্র অ্যাক্সন থাকে। অ্যাক্সনের যে প্রান্তে কোষ দেহ আছে তার বিপরীত প্রান্তে শাখা প্রশাখা উৎপন্ন হয়। এখন প্রিয় শিক্ষার্থীরা, এই যে চিহ্নিত অংশটা দেখতে পেয়েছ, এই যে চারদিক থেকে উৎপন্ন হয়েছে, এই যে পাশে আমরা বলছিলাম অ্যাক্সন, তার যে পাশে কোষ দেহ আছে তার বিপরীত পাশে শাখা প্রশাখা উৎপন্ন হয়। এই যে চারদিক থেকে উৎপন্ন হয়েছে অংশটি, এগুলা কি? তাহলে মনে রাখবে যে কোষ দেহের যে চারদিক থেকে উৎপন্ন হয়েছে সেগুলো হচ্ছে চারদিক থেকে উৎপন্ন হয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে কোষ দেহ থেকে, মানে এটা হচ্ছে কোষ দেহের চারদিক থেকে উৎপন্ন হয়েছে। এখন এই উৎপন্ন শাখা প্রশাখাগুলোর নাম কি? যে ছোট ছোট শাখাগুলো দেখা যায়, এগুলাকে বলা হয় ডেনড্রন। এই উৎপন্ন শাখা প্রশাখা, একটা কোষ দেহ থেকে যে উৎপন্ন শাখা প্রশাখাগুলো সেগুলো হচ্ছে ডেনড্রন। আমরা যেটা একটা গাছের কথা চিন্তা করি, গাছ থেকে কতগুলো শাখা প্রথমে বাইর হয়, এখানে ঠিক কোষ দেহ থেকে কতগুলো শাখা বের হয়েছে, এগুলো হচ্ছে ডেনড্রন। আর এরপরে ডেনড্রন থেকে, একটা গাছের থেকে আবার শাখা থেকে কতগুলো আবার ছোট ছোট কাণ্ড বের হয়, এগুলোকে আমরা প্রশাখা বলি। তো এখানে আবার ডেনড্রন থেকে উৎপন্ন যে শাখা প্রশাখাগুলো সেগুলোকে বলা হয় ডেনড্রাইট। এই ডেনড্রাইটের মাধ্যমে স্নায়ু তাড়না নিউরনের দিকে প্রবাহিত হয় বা স্নায়ু কোষের দিকে প্রবাহিত হয়। স্নায়ু তাড়নাটা এই ডেনড্রাইটের মাধ্যমে স্নায়ু কোষের দিকে কি হয়? প্রবাহিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে চিত্রটা দেখতেছি, এখানের মধ্যে কি দেখছো তোমরা? তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, মনে হইতেছে যে দুইটা স্নায়ু কোষ আসি এক জায়গায় মিলিত হয়েছে। এই যে দুইটা স্নায়ু কোষ, আর একটু ভালো করে খেয়াল করলে তোমরা দেখবে একটা স্নায়ু কোষের অ্যাক্সন আর একটা স্নায়ু কোষের ডেনড্রাইট আসে মিলিত হয়েছে এক জায়গায়। এই যে দুইটা ভিন্ন ধরনের স্নায়ু কোষের মিলনস্থল যেখানে আসে মিলিত হয়েছে, এই অংশটাকে বলা হয় সিনেপস। এই জায়গাটার নাম হচ্ছে সিনেপস। তাহলে দুইটি ভিন্ন স্নায়ু কোষের মিলনস্থল যেখানে আসে দুইটা ভিন্ন স্নায়ু কোষ এসে মিলিত হচ্ছে, সেটা হচ্ছে সিনেপস। এখন প্রিয় শিক্ষার্থীরা, চিত্রে কি দেখছো? তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, এই সিনেপসের মাধ্যমে স্নায়ু তাড়নাগুলা এক স্নায়ু থেকে অন্য স্নায়ুতে যায়।
এই সিনেপসের মাধ্যমে, আমরা যে দুইটা ভিন্ন স্নায়ুকোষের মিলনস্থল যেটার নাম বলছি সিনেপস, ওই সিনেপসের মাধ্যমে স্নায়ু তাড়না এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে যায়। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা কতগুলা ছবি দেখব। এই ছবিগুলা দেখে তোমরা বলবে এখানে কি হচ্ছে। তো প্রথম ছবি, এই ছবিতে তোমরা আসলে কি হচ্ছে তোমরা বলো তো। হ্যাঁ, সবাই শিশুরা খুবই আনন্দিত, মনে হচ্ছে যে কোনো তারা উদ্দীপনায়, তারা উদ্দীপক দ্বারা উদ্দীপনায় সাড়া দিয়ে তারা আনন্দিত হচ্ছে। দ্বিতীয় ছবিতে তোমরা ঠিকই ধরছো, দ্বিতীয় ছবিতে মনে হচ্ছে যে একজন ব্যক্তি খুবই কি বিষয় নিয়ে যেন চিন্তিত। তারপরে ছবিতে 3 নাম্বার ছবিতে এখানে যেটা ছবি দেখছো সেটা, হ্যাঁ এখানে মনে হচ্ছে যে কোনো কাজের নির্দেশ দেওয়া হচ্ছে। 4 নাম্বার ছবিটা যেটা, এখানে মনে হচ্ছে যে মস্তিষ্কের মধ্যে স্মৃতি ধারণ করছে। আর সবশেষ যে ছবিটা, সেখানে মনে হচ্ছে যে একজন শিক্ষার্থী খুব চিন্তা করে লিখছে, তার মাথায় যে মস্তিষ্ক যে কাজটা তৈরি করছে সেটা দিয়ে হাত দিয়ে লিখছে, তাহলে বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করতেছে। তাহলে তোমরা বলো তো এগুলা কি কোন কোষের ফল? হ্যাঁ, এগুলো হচ্ছে স্নায়ু কোষের ফল। স্নায়ু কোষের কারণে এই কাজগুলা হয়। তাহলে আমরা যদি এক নজরে এবার স্নায়ু কোষের কাজ সম্পর্কে বলি, তাহলে স্নায়ু কোষ প্রথমে উদ্দীপনা বহন করে, 1 নম্বরে উদ্দীপনা বহন করে। তারপরে হচ্ছে প্রাণীদেহের ভিতরে আর বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করে। 3, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মাঝে কাজের সমন্বয় সাধন করে। বিভিন্ন অঙ্গের মধ্যে কাজ ঠিক করে দেয়, কিভাবে করবে, সমন্বয় সাধন করে। আর 4 নাম্বারটা হচ্ছে মস্তিষ্কে স্মৃতি ধারণ করে। আমাদের অনেক পুরনো কথা আমরা কিন্তু মনে করতে পারি, স্মৃতিতে থাকি যায়। এই মস্তিষ্কে স্মৃতি ধারণ করাটা স্নায়ু কোষের কাজ। 5 নাম্বারে চিন্তা করা, আমরা পরীক্ষা বা অন্য কোনো সময় চিন্তা করে কিছু একটা বিষয় বলি, এই চিন্তা করা কাজ করে স্নায়ু কোষ। আর 6 নাম্বারে বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া, পরিচালনা করা স্নায়ু কোষের কাজ। তা আমি যদি আরেকবার বলি, স্নায়ু কোষের কাজটা হচ্ছে উদ্দীপনা বহন করা, প্রাণীদেহের ভিতর ও বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণীদের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন করা, মস্তিষ্কে স্মৃতি ধারণ করা, চিন্তা করা, আর বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া, পরিচালনা করা। তা এখন তোমরা তাহলে এই স্নায়ু কোষের কাজগুলো প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের এই যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তার উপর ছোট্ট একটা বাড়ির কাজ, এখনের কাজ দিচ্ছি। এই কাজটা করার জন্য তোমরা প্রথমে ভিডিওটারে বন্ধ করে নেবে, তারপরে স্ক্রিনশট নিয়ে খাতাতে চকটা উঠাবে। এরপরে তোমরা এই ছকের নির্দেশনা মোতাবেক কাজটা সম্পূর্ণ করবে। এখন কাজটা কিভাবে করবে আমি যদি একটু বলে দিই, সঠিক ঘরে টিক চিহ্ন দাও। এখানে কি কি আছে এগুলা কোনটা সঠিক, এই পাশে আছে যেমন কোষদেহ, অ্যাক্সন, ডেনড্রন, ডেনড্রাইট, সিনেপস, নিউরনের কাজ। এখান দিয়ে হচ্ছে নিউরনের প্রধান অংশ। তো এটা কি আমি যদি তোমাদের একটু সহযোগিতা করি, সেটা হচ্ছে কোষদেহ। তো তোমরা এই কাজটা করার জন্য প্রথমে ভিডিওটা বন্ধ করে নিবে কিছু সময়ের জন্য, তারপরে কাজটা করবে, কারণ আমি তোমাদের একটু পরে উত্তরটা বলে দেব। তো তোমরা কাজটা করো। তো আশা করি সবাই এই কাজটা করে খাতায় তৈরি করে নিয়েছো। তো এখন আমরা একটু মিলিয়ে নিই। দেখো, নিউরনের প্রধান অংশ কি? কোষদেহ। অনেকের হতে হয়ে গেছে এটা। তারপরে হচ্ছে আকার, গোলাকার, ডিম্বাকার, নক্ষত্রাকার। কিসের? তোমরা যদি এটা 2 নাম্বারটা দেখো, সেটা হচ্ছে, হ্যাঁ অনেকে ঠিকঠাক মতো দাগ দিছো, টিক মার্ক করছো, সেটা হচ্ছে কোষদেহ। আর হচ্ছে কাদের দ্বারা স্নায়ু তাড়না নিউরনের দিকে যায়? কাদের দ্বারা নিউরনের দিকে যায়? অনেকে হয়তো বা ঠিক করে দাগ দিছো, সেটা হচ্ছে ডেনড্রাইট। আর হচ্ছে কোষদেহ থেকে উৎপন্ন লম্বা লম্বা সুতার মতো যে অংশটা, সেটার নাম কি? সেটা হচ্ছে, হ্যাঁ অ্যাক্সন। অ্যাক্সন, কোষদেহ থেকে যে লম্বা সুতার মতো যেটা, সেটা হচ্ছে অ্যাক্সন। কোষদেহের চারদিক থেকে উৎপন্ন
শাখা প্রশাখা এগুলার নাম কি? সেটা হচ্ছে সরি এর আগে একটা আছে, সেটা হচ্ছে দুটি স্নায়ুকোষের যে মিলনস্থল সেটার নাম কি? সিনেপস। দুইটা স্নায়ুকোষের মিলনস্থল। আর এরপরেটা যেটা সেটা যে কোষের চারদিক থেকে উৎপন্ন শাখা প্রশাখা সেটা হচ্ছে ড্যান্ড্রন। আর ড্যান্ড্রন থেকে উৎপন্ন শাখা প্রশাখা যেটা সেটা হচ্ছে ড্যান্ড্রাইট ছিল। আর শেষে একবার সর্বশেষ যেটা সেটা হচ্ছে চিন্তা করা, বিভিন্ন কাজের সমন্বয়, স্মৃতি ধারণ, এগুলা কিসের কাজ? হ্যাঁ, অনেকের হত হয়েছে এটা, সেটা হচ্ছে নিউরনের কাজ। তো কাজটি করার জন্য সবাইকে ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের স্নায়ুকোষ সম্পর্কে আলোচনা করছি। তো স্নায়ুকোষের থেকে আমি তোমাদের এখন একটা ছোট বাড়ির কাজ দিব। আশা করি সবাই আজকের তারিখে একটা আলাদা নোট খাতাতে আজকের তারিখ দিয়ে এই বাড়ির কাজটা করবে। পরবর্তীতে যখন তোমাদের বিদ্যালয় কার্যক্রম চালু হবে আবার পুনরায়, তখন তোমরা তোমাদের বিষয় শিক্ষককে এই প্রশ্নটা দেখাবে, প্রশ্নের উত্তরটা বিষয় শিক্ষক তোমাদের এই উত্তর পরীক্ষায় মূল্যায়ন করবে। তো এই প্রশ্নের উদ্দীপকটা ছিল, স্বাধীন স্কুলের মাঠে খেলতে গিয়ে হঠাৎ ব্যথায় কোকিয়ে উঠল। সে লক্ষ্য করলো তার পায়ে কাটা ফুটেছে। এটা ছিল উদ্দীপক। এই উদ্দীপক আলোকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্বাধীনের ব্যথা অনুভূত হওয়ার জন্য দায়ী কোন কোষ? হ্যাঁ, অনেকে হয়তো এখন এটা বলে দিছে কোন কোষে যে তার ব্যথা অনুভূত হওয়ার জন্য দায়ী। তার সাথে আরেকটি অংশ আছে, সেটা হচ্ছে উক্ত কোষটি সাধারণ কোষ থেকে কি ভিন্ন? যুক্তি দাও। হ্যাঁ, এখন তোমরা খুবই এটা নিয়ে চিন্তা করবে, অত অনেকে ধারণা করে নিচ্ছে এটা কি আসলে কি হতে পারে। তো তোমরা এই কাজটা বাড়িতে করে নিবে, করার পরে তোমরা নোট খাতাতে আজকের তারিখ অনুযায়ী রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠের গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে। প্রথমে হচ্ছে নিউরন। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকারী একক। তারপরে হচ্ছে কোষদেহ। একটা নিউরন বা স্নায়ুকোষের দুইটা অংশ, একটা হচ্ছে কোষদেহ যেটা নক্ষত্রাকার, ডিম্বাকার, গোলাকার। তারপরে হচ্ছে অ্যাক্সন। কোষদেহ থেকে স্নায়ুকোষের কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো যে অংশটা সেটা হচ্ছে অ্যাক্সন। তারপর হচ্ছে ড্যান্ড্রন। কোষদেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাগুলোকে ড্যান্ড্রন বলে। তারপর হচ্ছে ডেনড্রাইট। ড্যান্ড্রন থেকে উৎপন্ন শাখা প্রশাখাগুলোকে ডেনড্রাইট বলে। সবশেষ সিনেপস। সিনেপসটা হচ্ছে দুইটা ভিন্ন স্নায়ুকোষের মিলনস্থল, একটা স্নায়ুকোষের অ্যাক্সন, অন্য আরেকটা স্নায়ুকোষের ডেনড্রাইট যে জায়গায় মিলিত হচ্ছে ওই মিলনস্থলটা হচ্ছে সিনেপস। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে আশা করি দেখছো। আমি তোমাদেরকে পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। তো আমি আশা করব, আবারও বলতেছি, আমরা বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের রুটিন ওয়াইজ ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাসগুলোকে দেখবে। আর বাড়িতে যেহেতু এখন সবাই বাড়িতে আছো, বাড়িতে বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে। আর কোভিড-19 মহামারী এটা থেকে নিরাপদ থাকার জন্য আমাদের কিছু নিয়ম আছে, নিয়মগুলো অবশ্যই মানবে। নিয়মগুলো হচ্ছে 20 সেকেন্ড ধরে স্যানিটাইজার অথবা সাবান দিয়ে হাত ধুবে। কোথাও যদি জনসমাগমে যাও সেখানে মাস্ক পরিধান করবে। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো ক্লাসে সবাই সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।